My dear students, welcome, my dear students. I think uh, you all and us also experienced this type of online classes due to this COVID situation. Today, we will discuss or interchange our all dermatological knowledge which we already discussed, taught in different classes earlier. আহ, আসলে আজকে আমি তোমাদের সাথে বলতে চাচ্ছি যেগুলা নিয়ে আমরা ওরাল এক্সামে তোমাদের সাথে কথা বলবো। আমরা জানি ফিফথ ইয়ারে ওরাল এক্সামিনেশনে যে নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে স্কিন সাইকিয়াট্রি একসাথে কথা বলতে হয়, প্রশ্ন করতে হয়। কাজে যত কম সময়ের মধ্যে টু দ্য পয়েন্ট আনসার গুলো করতে পারবা, তত তোমাদের সময়ের সাথে মার্কিংটা ভালো থাকবে। আমরা অলরেডি অনেক ক্লাস করেছি, তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা প্র্যাকটিক্যালি ভাইভাতে বেশি ধরি, সেইগুলো নিয়ে আমরা আজকে আলাপ করতেছি। প্রথমেই আমরা বলতে যাচ্ছি যে ধরো শুরুটা করি কিভাবে। আমরা প্রথমেই যে শুরু করব, একটা টপিকসে যাওয়ার আগে একটা লাইন ধরে এগোনোর জন্য, ধরো আমরা তোমাকে প্রথমে জিজ্ঞেস করলাম যে নেম ফিউ প্যারাসাইটিক স্কিন ডিজিজ। তোমরা বললা স্কেবিস, পেডিকুলোসিস, ফাইলেরিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস। তখন আমরা হয়তো স্কেবিসে চলে গেলাম। তো এভাবেই যে আমি বললাম যে কটা ইনফ্লামেটরি স্কিন ডিজিজের নাম বলো, তখন তোমরা বললা এক্সিমা, সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস, পিটিয়াসিস রোজিয়া, পিটিয়াসিস রুব্রা পিলারিস। তখন হয়তো আমরা এক্সিমাতে চলে গেলাম। তো এভাবে শুরুটাই যাতে তোমাদের ভালো হয়, সেই জন্য এই প্রশ্নগুলা খুব ভালো করে মনে রাখবা যে ইনফ্লামেটরি স্কিন ডিজিজ কি আছে, ব্যাকটেরিয়াল স্কিন ডিজিজ কতগুলোর নাম বলো, তারপরে ভাইরাল স্কিন ডিজিজের নাম বলো। তো ভাইরাল স্কিন ডিজিজ বললে আমরা সবসময় জিজ্ঞেস করি যে ইটোলজি কি, তোমরা একসাথে বলে ফেলবা যাতে সময় নষ্ট না হয়, যে সময়টা এখানে খুব ইম্পর্টেন্ট। তো একসাথে বললা চিকেন পক্স, সাথে সাথে বললা ভেরিসিলা জোস্টার ভাইরাস অর্গানিজম কজিং দিস। দেন হারপিস জোস্টার, চিকেন ভেরিসিলা জোস্টার ভাইরাস, হারপিস লেবিয়ালিস। নিজে থেকে বলে ফেলবা যে 90% কেসে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 1, আর 10% কেসে 2। আবার হারপিস প্রোজেনিটালিস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 90% কেসে, 1 10% কেসে। দেন ওয়ার্ড, আমরা জিজ্ঞেস করি ওয়ার্ডের আরেকটা নাম কি, তখন বললা যে হ্যাঁ ওয়ার্ডের আরেকটা নাম ভেরুকা। অনেক ধরনের ভেরুকা আছে, সবচেয়ে কমন ওয়ার্ডটার নাম হলো ভেরুকা ভালগারিস। তো এইভাবে যে ওয়ার্ডের মতো হয়তো জেনিটাল ওয়ার্ড আছে, জেনিটাল ওয়ার্ডের সাথে সাথে আমরা জিজ্ঞেস করি যে জেনিটাল ওয়ার্ডের প্রবলেমটা কোথায়, জেনিটাল ওয়ার্ডের সিগনিফিকেন্স কি। তখন তোমাদেরকে বলতে হবে যে হ্যাঁ জেনিটাল ওয়ার্ডটা সাধারণত ফিমেলে সার্ভাইকাল কার্সিনোমাতে টার্ন নিতে পারে, সব ক্ষেত্রে না, খুব কম ক্ষেত্রেই কিন্তু সার্ভাইকাল কার্সিনোমাতে টার্ন নিতে পারে। তাহলে এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? বাই গিভিং ভ্যাকসিন। ভ্যাকসিন কয়টা দেয়? 3টা দেয়। ফার্স্ট ডোজ 1 মাস পরে, সেকেন্ড 6 মাস পরে, থার্ড, এইভাবে। এখন এইভাবে আবার বললাম হয়তো যে কিছু ব্যাকটেরিয়াল স্কিন ডিজিজের নাম বললাম, তখন বয়েল, কার্বাঙ্কাল, ফারাঙ্কাল, অ্যাবসেস, সেলুলাইটিস এন্ড ইমপেটাইগো বললাম। তো ইমপেটাইগোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইমপেটাইগো তোমাদের কিন্তু শর্ট নোট আসে ওরাল এক্সাম, রিটেন এক্সামে। তো কাজেই শর্ট নোট আসে, আমরা কিন্তু জানি যে ছেলেমেয়েরা এটাতে বেশ আম, ভালো করে প্রিপারেশন থাকে, আমাদের টেন্ডেন্সি থাকে। তোমাদের স্টুডেন্টরা সব ক্ষেত্রে, শুধু আমরা স্কিনে না, সব ক্ষেত্রেই টেন্ডেন্সি থাকে যে প্রশ্নগুলো স্টুডেন্টরা ভালো পারবে সেগুলো কি আমরা প্রশ্ন করি, খুব কঠিন প্রশ্ন করা হয় না। পড়ানোর সময় আমরা ডিটেলস পড়াই, কিন্তু ভাইবার সময় আমরা কিন্তু সহজ প্রশ্নগুলাই করি, এবং সহজ প্রশ্নগুলো না পারলেই কিন্তু খারাপ হয়। তোমরা হয়তো ভাববা যেহেতু এটা তো পড়ানো, চিন্তা করি না এই প্রশ্ন আসবে। মনে রাখতে হবে ইজি কোয়েশ্চেনটা বেশি মাথায় রাখতে হবে। তো প্রথমে এটা গেল। তারপরে আসলো যে আমরা হয়তো বলতে পারি যে
আহ, উম, যে কিছু ফাঙ্গাল ইনফেকশনের নাম বলো। সাথে সাথে তোমাদের বলতে হবে যে হ্যাঁ, ডার্মাটোফাইটোসিস, ক্যান্ডিডিয়াসিস, পিটিরিয়াসিস ভার্সিকোলার। তো সাথে সাথে আমরা বললাম যে হোয়াট আর দ্য টাইপস অফ ডার্মাটোফাইটোসিস। Dermatophytes, according to site of involvement, we are classified as Tinea capitis, Tinea facie, Tinea barbi, Tinea cruris, Tinea anguium, Tinea menam, Tinea pedis, and Tinea corporis. অথবা আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ইজ টিনিয়া পেডিস? ডার্মাটোফাইটিক ইনফেকশন অফ সোল অর ফিট। অথবা ডার্মাটোফাইটিক ইনফেকশন অফ হ্যান্ড, হোয়াটস দ্য নেম? ইউ হ্যাভ টু আনসার that this is tinea menam or menas. তোমাদের যেটা প্রবলেম হয়, প্রায় আমরা বলি হোয়াট ইজ টিনিয়া কর্পোরিস, তোমরা ঠিক মতো আনসার করতে পারো না। টিনিয়া কর্পোরিস, টিনিয়া ডার্মাটোফাইটিক ইনফেকশন অফ দ্য বডি except face, beard area, groin, hand, feet, nail, এই যে এগুলোর আমরা স্পেসিফিক নাম আছে, সেই জায়গাগুলো ছাড়া শরীরের যে কোনো জায়গায় হওয়াটাই হলো টিনিয়া কর্পোরিস। ডার্মাটোফাইটোসিস আমরা অনেক সময় জিজ্ঞেস করি, ডার্মাটোফাইটোসিস এবং এক্সিমার মধ্যে ক্লিনিক্যাল হাউ উইল ডিফারেন্সিয়েট এ প্যাচ অফ ডার্মাটোফাইটোসিস অর এক্সিমা। তোমাদের দুইটা প্রশ্নের বলতে আনসার বলতে হবে। ওয়ান ইজ টিনিয়া ডার্মাটোফাইটোসিস হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক সেন্ট্রাল হিলিং অ্যান্ড পেরিফেরাল অ্যাক্টিভেশন, মানে ডার্মাটোফাইটের মাঝের জায়গাটা মনে হবে তুলনামূলকভাবে ভালো হয়ে গেছে এবং অ্যাক্টিভিটিটা যেন পেরিফেরিতে। এবং এটা কেন হয় আমরা জিজ্ঞেস করি যে কেন এই অ্যাক্টিভ পেরিফেরি অ্যান্ড সেন্ট্রাল ক্লিয়ারিং? তোমাদের আনসার বলতে হবে যে এটা যেহেতু ডার্মাটোফাইটস ফিড উইথ কেরাটিন, যখনই সেন্ট্রাল এরিয়ার কেরাটিনটা শেষ হয়ে যায়, সার্চিং অফ ফুড they spread from the center to the periphery in a circular manner, so a rounded lesion is developed. And in case of eczema, what happened? Eczema usually uniform lesion, having papal vesicle according to its stage. Either in acute case, it is woozy vesicle mode. In subacute case, it is dry, scaly, and chronic case, it is thickened and pigmented and dry. But lesion is uniform. So difference is the central clearing and active margin of dermatophytosis, which accentuate eczema. আরেকটা জিজ্ঞেস করি যে তুমি এক্সিমা আর ডার্মাটোফাইটোসিস একটা টেস্ট করো যেটা কনভিনিয়েন্ট, লেস কস্টলি, লেস হ্যাজার্ডাস। ওয়ান ইজ স্কিন স্ক্র্যাপিং। স্কিন স্ক্র্যাপিং ফ্রম স্কিন স্ক্র্যাপিং কোন জায়গা থেকে নিতে হবে? অ্যাক্টিভ মার্জিন থেকে, কারণ ডার্মাটোফাইট গুলো থাকছেই হলো অ্যাক্টিভ মার্জিনে। আমি যদি সেন্ট্রাল থেকে নিই তাহলে আমার ফলস নেগেটিভ আসবে। আর এটা দিয়ে আমি কনফার্ম হয়ে গেলাম ডার্মাটোফাইটস আছে কি নেই, কিন্তু তার মানে আমার এক্সিমাটা এক্সক্লুডেড হয়ে গেল অথবা ইনক্লুডেড হলো। আর যদি আমি স্কিন বায়োপসি করে এক্সিমা ডায়াগনোসিস করতে থাকি, এটা অনেক পয়সা খরচ হবে, রোগীর জন্য ঝামেলার, কাটাকাটি, 7 দিন স্টিচ দেওয়া থাকবে, সেটা তুলতে হবে। সব মিলিয়ে জিনিসটা ইজি হয়ে যায় যদি আমি স্কিন স্ক্র্যাপিং করে ফেলি। আরেকটা জিজ্ঞেস করতে পারি আমরা যে ডার্মাটোফাইটোসিসের যে ইনভেস্টিগেশনের পরে হলো যে ট্রিটমেন্টে তোমাদের মনে রাখতে হবে যে টপিক্যাল এবং সিস্টেমিক যে ড্রাগগুলা মনে রাখবা। অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে সিস্টেমিকের মধ্যে যে কি কি ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলা দিব না। কন্ট্রাইন্ডিকেশন হলো আমরা জানি সব অ্যান্টিফাঙ্গাল ড্রাগসই হ্যাপাটোটক্সিসিটি থাকে এবং টেরাটোজেনিসিটি থাকে, অনেক সময় নেফ্রোটক্সিসিটিও থাকে। কাজে এইসব ক্ষেত্রে আমাদের বুঝে দিতে হবে এবং চাইল্ড বিয়ারিং এজে ফিমেল পেশেন্টকে দিতে গেলে এটা জানতে হবে। আরেকটা জিনিস হলো যে আমরা জিজ্ঞেস করি নেম ওয়ান অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হুইচ হ্যাভ দ্য অ্যান্টি অ্যান্ড্রোজেনিক প্রপার্টি, মানে কোন অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ অ্যান্টি অ্যান্ড্রোজেন হিসাবে কাজ করে? এর আনসার ইজ কেটোকোনাজল। কেটোকোনাজল যদি আমি একটা ছেলেকে লং টার্মে দিতে থাকি তাহলে কি হ্যাজার্ড হবে? অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্টের জন্য পেশেন্ট মে ডেভেলপ গাইনোকোমেশিয়া। আমি অনেক সময় বলতে পারি যে একটা পেশেন্ট অনেকদিন থেকে ফাঙ্গাল ইনফেকশন ছিল, সে ট্রিটমেন্ট করছে, এখন তোমার কাছে গাইনোকোমেশিয়া নিয়ে আসলো একটা মেল পেশেন্ট, কেন? তো তোমার আনসার হবে এটাই।
যে মেবি হি ইজ টেকিং ফর লং টাইম ketoconazole. ডার্মাটোফাইটোসিস পরে ধরো আমরা জিজ্ঞেস করতে পারি যে কয়টা তুমি ইমার্জেন্সির নাম বলো। স্কিন ইমার্জেন্সি, আমরা জানি যে স্কিন ডিপার্টমেন্টের ইমার্জেন্সিটা কম, কিন্তু কতগুলো খুবই প্রবলেমেটিক ইমার্জেন্সি নিয়ে আসে, সেগুলো কি? প্রথমেই মনে রাখতে হবে ড্রাগ রিয়াকশন। ড্রাগ রিয়াকশনের মধ্যে কোনগুলো বেশি প্রবলেমেটিক, যেটা নাকি মে নিড হসপিটালাইজেশন, ইমিডিয়েট হসপিটালাইজেশন? স্টিভেন জনসন সিনড্রোম। এবং স্টিভেন জনসন সিনড্রোমে মনে রাখতে হবে যে স্টিভেন জনসন সিনড্রোমটা স্কিন এবং মিউকাস মেমব্রেনের ইনভলভমেন্ট থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার তোমার স্কিন ছাড়াও মিউকাস মেমব্রেন, কয়টাই মিউকাস মেমব্রেন ইনভলভ হতে পারে? যে আমরা জানি মিউকাস মেমব্রেন হলো যে ওরাল মিউকাস মেমব্রেন, নেজাল মিউকাস মেমব্রেন, conjunctival mucous membrane, anal mucous membrane and vaginal mucosa। এই পাঁচটা মিউকোসার মধ্যে আমাদেরকে অ্যাটলিস্ট 2 or more ইনভলভমেন্ট হতে হবে স্টিভেন জনসন সিনড্রোম বলার জন্য। এবং সঙ্গে বডিতে তোমার বোলাস লেশন থাকবে, স্কিন ইরোডেড হয়ে যাবে, ডিনোডেড এরিয়া থাকবে। আরেকটা ইমার্জেন্সি তার চেয়েও সিভিয়ারিটি থাকে হলো টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস। টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিসে মিউকাস মেমব্রেন চেয়ে স্কিনের প্যাটার্নটা সিভিয়ার থাকে, এবং এটা নেক্রোলাইসিস হয়ে যায়, এপিডার্মিসটা একদম পিল অফ হয়ে চলে আসে এবং খুবই বার্নের পেশেন্টের মতো প্রবলেম হয়ে যায়। এই গেল আরেকটা কথা। আর হলো সেকেন্ড হলো, আর আরেকটা কথা বলে ফেলি আমরা, যে ড্রাগ রিয়াকশনের সাথে সাথে আমরা তো সিস্টেম ধরে ধরে আনসার করি, একটা প্রশ্ন বললাম এইটা থেকে অন্যটাতে চলে যাচ্ছি, ও তো সিস্টেম ধরে তো ভাইভাতে আসে না। তো সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করলাম যে তোমার এই যে তুমি ড্রাগ রিয়াকশন বললা, কয়েক ড্রাগ রিয়াকশন কি কি আছে? তো ড্রাগ রিয়াকশন আমাদেরকে, আমি যদি ক্লাসিফাই করি, প্রথমে ড্রাগ রিয়াকশন হতে হবে যে একটা হলো যে ইমিউনোলজিক্যাল, নন ইমিউনোলজিক্যাল, মানে সেই ড্রাগটা ইমিউন মেকানিজমের উপর পাথওয়েতে কোনো একটা জায়গায় তার প্রবলেম করে তার রিয়াকশনটা করছে। সেইখানে হলো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, টাইপ 2 হাইপার, টাইপ 3 অ্যান্ড টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। আমরা যদি বলি একটা ড্রাগের নাম বলো যেটা 4টা হাইপার সেন্সিটিভ রিয়াকশনই করতে পারে, সেটা হবে গিয়ে তোমার পেনিসিলিন। পেনিসিলিন রিলেটিভটা, কিন্তু পেনিসিলিন 4টা পাথওয়েতেই ইনভলভ করতে পারে। আরেকটা হলো নন ইমিউনোলজিক্যাল। সেই নন ইমিউনোলজিক্যালকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো ইভাইটেবল, যেটাকে আমরা নিজেরাই এটাকে বাধাগ্রস্ত করতে পারি। সেটা হলো সাইড ইফেক্ট হতে পারে, ওভার ডোজ হতে পারে, ড্রাগ ইন্টারেকশন হতে পারে। এইগুলা হলো যে এই ড্রাগ রিয়াকশনের এই যে ইভাইটেবল ইয়েগুলো আমরা কিন্তু ইভাইট করতে পারি। আর এটা হলো নন ইভাইটেবল, সেটা হলো ইডিওসিনক্রেসি অ্যান্ড ইনটলারেন্স। দিস ইজ দ্য প্রবলেম। ইনটলারেন্স এন্ড ইডিওসিনক্রেসি মানে জেনেটিক্যালি সেই পেশেন্টটা কোন ড্রাগের প্রতি সেন্সিটিভ আমরা কিন্তু জানি না। যে অনেক সময় এই যে রিয়াকশন হয়, অমুক ওষুধ খেয়ে ভালো খারাপ হয়ে গেছে, তমুক ওষুধ, এটা নির্ভর করে এই যে ইডিওসিনক্রেসির উপর। কারো ফ্যামিলিতে সালফার ইনটলারেন্স, কারো থাকে দেখা যায় পেনিসিলিন ইনটলারেন্স। তো এই যে ব্যাপারগুলো, এটা হলো ইডিওসিনক্রেসি অথবা ইনটলারেন্স। তো এখন আমরা যদি আরেকটা প্রশ্ন করি ড্রাগ রিয়াকশন নিয়ে, যে নেম ফিউ, নেম ফিউ, তোমাদের কোনো সমস্যা হলে এখানে লিখতে পারো, হ্যাঁ? কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বুঝতে, আমার কথা বলতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এখানে তো এই ক্লাসরুমে আরো অনেকেই থাকি, যার জন্য প্রোটেকশনটা নিয়ে বসাটাই সেফ। যদিও কষ্ট হয়, তারপরেও আমার মনে হয় এটা থাকুক। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে ভুল প্রবলেম হয় আমাকে এখানে লিখতে পারো। আচ্ছা, আমরা বলছিলাম যে ক্লিনিক্যাল প্যাটার্ন অফ, ক্লিনিক্যাল নেম আর প্যাটার্ন অফ প্রেজেন্টেশন অফ ড্রাগ রিয়াকশন। আমরা যখন দেখো একটা পেশেন্ট নিয়ে আসলো মেকুলো পেপুলার লিশন, তোমরা জানো মেকুল মানে কি, পেপুল মানে কি? মেকিউল হলো যে স্কিন চেঞ্জ, ওই তো লালচে লালচে স্কিন চেঞ্জ হয়ে আসলো। আর 2 নম্বর হলো যে পেপুল, পেপুল হলো সলিড এলিভেশন লেস দেন 1 সেন্টিমিটার। তো এই যে লিশনটা মেকিউলো পেপুলার লিশন, ড্রাগ রিয়াকশন, বা এটাকে আমরা অনেক সময় মোরবিলিফর্ম ড্রাগ রিয়াকশন বলি, জাস্ট মিলিয়ারিয়ার মতো, ঘামাচির মতো, মিজলস এর মতো। এটা হলো মোস্ট কমন ড্রাগ রিয়াকশন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় মনে করি এটা হয়তো মিজলস, হ্যাঁ, মিজলস বা অন্যান্য ডিজিজ চিন্তা করে। দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ড্রাগ রিয়াকশন। এরপরে আসতে পারে তুমি স্টিভেন জনসন সিনড্রোম বলতে পারো, টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস বলতে পারো। ফিক্সড ড্রাগ ইরাপশন মানে কি একই জায়গায় বারবার তার রিয়াকশন হচ্ছে,
দেখা যাবে যে বিশেষ করে লিপে, জেনিটেলিয়াতে অথবা চোখের কাছে, মানে এইসব জায়গাগুলোতে হঠাৎ করে অনেকটা বার্নের মতো, স্কাল্ডের মতো কালচে পিগমেন্টেড একটা ব্লিস্টার হয়, তারপরে এটা আস্তে আস্তে শুকায় যায়, তারপর ওই জায়গাটা পিগমেন্টেড হয়ে যায় এবং কিছুদিন আস্তে আস্তে ফেড হইতে থাকে। আবার যদি ওই অফেন্ডিং ড্রাগটা হি অর শিট ক্যান টেক উইল প্রডিউস সেম টাইপ অফ প্রবলেম এট দ্য সেম সাইট। সো ইট ইজ কল্ড ফিক্সড ড্রাগ ইরাকশন, যেখানে আর কি আমরা অনেক সময় মেট্রোনিডাজোলের কথা বলি, প্যারাসিটামলের কথা বলি, ফ্লুকোনাজলের কথা বলি, এসিট্রিজিন যেটা আমরা এট্রিজিন, আমরা সেট্রিজিন যেটা আমরা অ্যালাট্রিজিন নামে পাই, তাই এগুলোও কিন্তু খুব করে। তো এটা হলো ফিক্সড ড্রাগ ইরাপশন। তারপরে থাকতে পারে যে সোরিয়াসিফর্ম ইরাপশন, লাইকেন প্ল্যানাস লাইক সোরিয়াসিস ড্রাগ রিঅ্যাকশন। এরকম বিভিন্ন নামে আমরা ক্লিনিক্যাল প্যাটার্ন করি, একটা আর সাথে প্রেজেন্টেশন আরেকটার মিল নেই, কিন্তু অল আর ডিউ টু ড্রাগ। তো দিস আর দ্য ইমার্জেন্সি ড্রাগ রিঅ্যাকশন। ইমার্জেন্সির মধ্যে আমরা আরেকটা কি বলতে পারি, পেমফিগাস ভালগারিস। দিস ইজ এ অটোইমিউন বোলাস ডিজিজ হুইচ ইজ মোস্ট ইমার্জেন্সি and most severe form. Patient always need hospitalization and long-term immunosuppressive drugs. Another emergency is exfoliative dermatitis. তোমরা জানো এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস তোমাদের ওসপিতে আসে, রিটেনে আসে। এটা একটা কন্ডিশন, এটা একটাই ডিজিজ, এটা কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নেই, এটা কজের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। যে এটা এক্সিমা থেকেও এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হতে পারে, সোরিয়াসিস থেকে হতে পারে, ড্রাগ রিঅ্যাকশন থেকে হতে পারে, ডার্মাটোফাইটোসিস থেকে হতে পারে, বুলাস পেম্পিগয়েড থেকে হতে পারে। বিভিন্ন স্কিন কন্ডিশন মে লিড টু এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, যেখানে নাকি মাস্ট মোর দেন 90% সার্ভিস শুড বি ইনভলভড। Another emergency is herpes zoster ophthalmicus. হার্পিস জোস্টার অফথালমিকাস হলো অফথালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভকে যখন ইনভলভ করবে, সেটা হলো ইমার্জেন্সি। কেন? মে লিড টু ব্লাইন্ডনেস। তো এটা আমরা সাধারণত হার্পিস জোস্টার ভর্তি করি না, ইমার্জেন্সি হিসাবে আমরা হসপিটালাইজ করি না, আউটডোর বেসিসে চিকিৎসা দিই, কিন্তু হার্পিস জোস্টার অফথালমিকাস আমরা ভর্তি দিই এবং ইন অ্যাসোসিয়েশন উইথ ophthalmologist and dermatologist patient should be treated by ophthalmologist and dermatologist at a time due to severity of eye involvement. এরপরে আমরা আসতে পারি ইন্ডিভিজুয়াল ডিজিজ। অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে কিছু সিমটম নিয়ে, যে স্কিন ডিজিজে কি কি সিমটম। আমরা জানি মোস্টলি হলো এটা ইচিং থাকে, তাহলে সাথে সাথে প্লুরাইটাসের কারণ কি কি আমরা বলবো। প্লুরাইটাসের হোয়াট আর দ্য কজেস অফ প্লুরাইটাস আমরা হয়তো রিটেনে একটু ডিটেলস চাই, ভাইভাতে শর্টলি চাই। প্রথম কথাই হলো মনে রাখতে হবে যে কিছু ডিজিজ যেটা নাকি প্লুরাইটাস নিয়ে প্রেজেন্ট করে। প্লুরাইটিক স্কিন ডিজিজ কোনগুলা, সেখানে একজিমা, এখানে লাইকেন প্ল্যানাস, ডার্মাটাইটিস, হারপিটিফর্মিস, দেন আর্টিকেরিয়া। এই যে ডিজিজগুলো, এখানে কিন্তু সোরিয়াসিস বলা যাবে না। Psoriasis is not a pruritic skin disease because in psoriasis some patients suffer from severe pruritus, but some patient may not have any itching. So it is not a pruritic skin disease. আচ্ছা, প্রাইটাসের আলাদা কি কি আছে কজ, যে প্রাইটিক স্কিন ডিজিজ ছাড়াও ইন্টারনাল কজের কারণে প্রাইটাস আসতে পারে। আমরা জানি স্কিন একটা লার্জেস্ট অর্গান, স্কিনের মধ্যে অনেক প্রেজেন্টেশনটা ইন্টারনাল ডিজিজের প্রেজেন্টেশনটা আসে এবং আমরা তখন ওই ইন্টারনাল ডিজিজটাকে বের করার চেষ্টা করি, কজটাকে। তার মধ্যে হলো হ্যাপাটিক কজ, রেনাল কজ, হেমাটোলজিক্যাল কজ, মেলিগনেন্সি। অনেক সময় দেখা যায় সাইকোজেনিক প্লুরাইটাস, সাইকোলজিক্যাল কারণেও হতে পারে। অনেক সময় আছে বয়স্ক মানুষের জন্য দেখা যায় যে তোমার সেনাইল প্লুরাইটাস। আবার অনেকের আছে যে এন্ডোক্রাইন ডিসঅর্ডার, থাইরয়েড ডিসঅর্ডারে আমাদের কিন্তু অনেক প্লুরাইটাস থাকে। এবং আমরা অনেক সময় জেনারেলাইজ প্লুরাইটাস লিম্ফেডেনোপ্যাথি নিয়ে আসলো, দেখা গেল যে জেনারেল প্লুরাইটাস সার্চ করলো, দেখা লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফ নোড বায়োপসি করলো, দেখা যায় লিম্ফোমা। আবার এইডস এর পেশেন্টও কিন্তু প্লুরাইটিক স্কিন ডিজিজ নিয়ে আসে এবং সেটা থেকে পরে দেখা গেল যে সার্চ করলে এইচআইভি পজিটিভ। যার জন্য প্লুরাইটিক স্কিন ডিজিজ আসলে আমরা সবসময় চিন্তা করি যে যদি ওই রকম রিস্ক থাকে বা রিস্ক ফ্যাক্টর থাকে, এইডস এর টেস্ট করতে হবে। আর প্লুরাইটিক স্কিন ডিজিজে স্ক্যাবিস তো প্লুরাইটাস করে, এটা তোমরা জানো, এটা আমি বলি না এর মধ্যে।
তো এগুলো ছাড়া জিজ্ঞেস করতে পারি যে পেইন নিয়ে কি কি আসে। পেইন নিয়ে তোমরা জানো যে আমরা যেটা পেইনফুল ডিজিজ হলো হার্পিস জোস্টার। হার্পিস জোস্টার সাথে সাথেও তো জিজ্ঞেস করতে পারি যে হার্পিস জোস্টারটা কিভাবে প্রেজেন্ট করে। 5টা পয়েন্ট বলতে হবে যে এখানে মাল্টিপল গ্রুপড ভেসিকুলার ইরাপশন, যেটা নাকি ইউনিলেটারালি এবং অ্যালং দ্য ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হয়, এবং হার্পিস জোস্টারটা সবসময় রিঅ্যাক্টিভেশন অফ চিকেন পক্স। কারো চিকেন পক্স না হলে হার্পি জোস্টার হবে না। এই গেল তোমার পেইনের মধ্যে। অ্যানেস্থেশিয়া কি নিয়ে আসে? লেপ্রোসি। তখন আমরা লেপ্রোসিতে চলে গেলাম, শুরু করলাম যে নেম ওয়ান অ্যানেস্থেটিক স্কিন লেশন, হোয়াট ইজ দ্য কজ, বা নেম ওয়ান অ্যানেস্থেটিক স্কিন ডিজিজ। তোমরা বললে লেপ্রোসি, তো সাথে সাথে লেপ্রোসির টাইপ কি, লেপ্রোসির ফিচার কি, লেপ্রোসির কার্ডিনাল সাইন কি, এগুলো আমরা জিজ্ঞেস করি। আর এখন যদি আমরা জেনারেল ডিজিজ অনুযায়ী আমরা চিন্তা করি, আরেকটা মনে রাখবো, স্কিনের ভাইবাতে জিজ্ঞেস করলে আমরা স্কিনের স্ট্রাকচারের মধ্যে অ্যাডনেক্সাল স্ট্রাকচার কি জিনিস সেটা জিজ্ঞেস করি। অ্যাডনেক্সাল স্ট্রাকচার অফ দ্য স্কিন অ্যাপেন্ডিক্স। স্কিন অ্যাপেন্ডিক্স কি কি আছে? হেয়ার ফলিকল, সিবাসিয়াস গ্ল্যান্ড, ইক্রাইন সোয়েট গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। এটার ইম্পর্টেন্স কি? এই অ্যাডনেক্সাল স্ট্রাকচার গুলা যে তোমার অরিজিনালি ডেভেলপড ফ্রম ectoderm. They goes into dermis and remain there as a reserve epidermis. So whenever needed, if the epithelium is shed, they help in re-epithelialization, regeneration. So this is important. Now, come to specific disease like scabies. তোমরা জানো কিছু কিছু ক্ষেত্রে আমি বলে রাখি যে স্কেবিস, একজিমা, সোরিয়াসিস, ইম্পেটাইগো, স্কেবিস, একজিমা, সোরিয়াসিস, ইম্পেটাইগো, ডার্মাটোফাইটোসিস, এই কয়েকটা জিনিস যদি তোমাদের ভাইভাতে প্রবলেম হয় আমরা কিন্তু একটু মাইন্ড করি। এগুলো হলো তোমার আহ, একদম বেসিক জিনিস অফ ডার্মাটোলজি, বেসিক ইনফরমেশন অফ ডার্মাটোলজি ফর পাসিং আন্ডার গ্রাজুয়েট এক্সাম। কাজে এই কয়েকটা জিনিস তোমাদের ভালো করে মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে স্কেবিসে আমরা তো প্রথমেই জিজ্ঞেস করতে পারি যে একটা প্রোরাইটিক স্কিন ডিজিজ দিয়ে আমরা শুরু করলাম, নেম ফিউ প্রোরাইটিক স্কিন ডিজিজ, তখন তুমি বললে স্কেবিস। তো বললাম আচ্ছা বলো এখন স্কেবিস কি দিয়ে হয়, স্কেবিসের অর্গানিজমের নাম কি, হাউ এ পেশেন্ট অফ স্কেবিস ক্যান প্রেজেন্ট টু ইউ। হ্যাঁ, এই 3টা পয়েন্ট মনে রাখবা যে ফ্যামিলি হিস্ট্রি থাকবে যদি সে ফ্যামিলি মেম্বার থাকে, একা যদি থাকে তার তো ফ্যামিলি হিস্ট্রি থাকলো না। 2 নম্বর হলো যে নকটার্নাল ইচিং থাকবে, ইচিংটা বেশিরভাগই প্রেজেন্ট করবে সিভিয়ার ইচিং এবং ইনক্রিজ এট নাইট। দেন হলো তার স্পেসিফিক প্যাটার্ন। স্পেসিফিক প্যাটার্নের মধ্যে আমরা জানি এটা এক পেপুলোভেসিকুলার ইরাপশন হয়, এক্সকোরিয়েটেডও থাকে অনেক সময়। কোথায় হয়? সাইটটা ইম্পর্টেন্ট। সাইটের জন্য আমরা সবসময় বলি যে সাইট অফ স্কেবিস, সাইট অফ সোরিয়াসিস, সাইট অফ সিবোরিক ডার্মাটাইটিস, সাইট অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই সাইটগুলো তোমাদের মনে রাখতে হবে। তো সাইটটা কি আমরা জানি যে এই যে আমি এখানে বসছি, আমার কিন্তু প্রথমে ফ্লেক্সোরাল অ্যাসপেক্টস অফ রিস্ট এবং হাতটাকে আমি দিলাম, এবং তখন গিয়ে তার ফিঙ্গার ওয়েবস এর মধ্যে চলে গেল অর্গানিজমটা। তাহলে ইন্টারডিজিটাল স্পেস অথবা ওয়েবস অফ ফিঙ্গার্স প্রথম হলো ফ্লেক্সোরাল অ্যাসপেক্টস অফ রিস্ট, দেন ইনার অ্যাসপেক্টস অফ আর্ম, তারপরে এক্সিলা, তারপরে আম্বিলিকাস, ইনার অ্যাসপেক্টস অফ থাই, জেনিটেরিয়া। বাট ইন সিভিয়ার কেসে, প্রলং আনট্রিটেড কেসে কিন্তু সারা বডিতেই করতে পারে। কিন্তু দিজ আর দ্য সাইটস, টিপিক্যাল সাইট ফর ডেভেলপমেন্ট অফ স্কেবিস লেশন এট ফার্স্ট। এটাকে আমরা বলি লাইন অফ হেব্রা। এখন তোমাকে আমি জিজ্ঞেস করতে পারি যে কি কি টাইপের স্কেবিস আছে। এই যে আমরা বললাম এটা হলো নর্মাল কন্টাজিয়াস যে টাইপটা কন্ট্যাক্টের মাধ্যমে যাচ্ছে, আরেকটা হলো 2 নম্বর হলো যে জেনিটাল স্কেবিস। এখন আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট এ কেস অফ স্কেবিস অর আইদার ইট ইজ এ জেনিটাল স্কেবিস, কারণ জেনিটাল স্কেবিস ইজ এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তো কাজে একটা পেশেন্টকে যখন বলবা ইউ আর সাফারিং ফ্রম এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, তোমার 10 বার চিন্তা করা উচিত এবং তুমি কনফার্ম হবে। তাহলে আমরা কেমনে কনফার্ম হবো যে স্কেবিস যদি হয়? এই যে আমি বললাম এতগুলা সাইট, এই সাইট গুলা কিন্তু ইনভলভ হবে, বিশেষ করে
যে পেরিফেরাল যেখানে কন্ট্যাক্টের মাধ্যমে আসলো সেইটা থেকে সে জেনিটালিয়াতে যাবে। কখনো কখনো স্কেবিসের পেশেন্টের শুধু হাত পাই থাকলো, জেনিটালে নাও থাকতে পারে, কিন্তু জেনিটালিয়াতে যাইতে পারে, ওভার হোল বডিতে যাইতে পারে। কিন্তু একটা জেনিটাল স্কেবিসের কি হবে, তার কিন্তু টিপিক্যাল যে ক্যারেক্টারিস্টিক সাইট গুলা, সেই সাইট গুলো তার ইনভলভ হবে না, শুধু জেনিটালিয়াতে থাকবে। কাজেই দিস ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন টু। এবং এই জেনিটাল স্কেবিসিসে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তো এই যে তোমার স্কেবিস বললাম, তারপর স্কেবিসের প্রেজেন্টেশনে আমরা কমপ্লিকেশন জিজ্ঞেস করি, এবং কমপ্লিকেশনে তোমরা বললা ইনফেকশন, এক্সিমাটাইজেশন, পারসিস্টেন্ট নোডিউল, আর্টিকেরিয়া এন্ড এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমরা অনেক সময় জিজ্ঞেস করি একটু ভালো পারলে যে মেকানিজম অফ acute glomerulonephritis. This is a type 3 hypersensitivity reaction, you know. এবং আমরা কি হয়, যদি স্কেবিস, শুধু স্কেবিস কিন্তু একটা এজিএন ডেভেলপ করবে না, স্কেবিসটা ইনফেক্টেড হতে হবে। সব ইনফেক্টেড পেশেন্টই কিন্তু এজিএন ডেভেলপ করবে না, সেটাকে তোমার গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাই দিয়ে ইনফেক্টেড হতে হবে, তাদেরও সবার হবে না। যদি নেফ্রাইটোজেনিক স্ট্রেইনটা ইনভলভ করে তাইলেই হবে। তাহলে আমরা বলতে পারি নেফ্রাইটোজেনিক স্ট্রেইন অফ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাই দিয়ে ইনফেক্টেড হলে তারপরে আমাদের এজেন্ট ডেভেলপ করতে পারে। তো গড গডস ব্লেসিং যে অল পেশেন্ট এজিএন ডেভেলপ করে না। কিন্তু আমরা যদি রেট্রোস্পেক্টিভলি দেখি, রেট্রোস্পেক্টিভলি যদি এজিএন রে আমরা সার্চ করি, দেখা যায় 60% কেসে তার ইনফেকশনের একটা হিস্ট্রি থাকবে, সেটা নর্মাল ইনফেকশন অথবা ইনফেক্টেড স্কেবিস। আচ্ছা, এরপর হলো চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে জেনারেল মেজারটা খুবই ইম্পর্টেন্ট স্কিনের জন্য, যে তাকে হাইজিন মেনটেন করতে হবে, নাহলে তুমি যতই চিকিৎসা দাও সবারই দুদিন পর পরে আবার হয়ে যাবে। তো এখানে প্রথম কথা হলো যে তাকে হাইজিন মেনটেন করতে হবে, এবং ফুল ফ্যামিলি চিকিৎসাটা একসাথে করতে হবে। একজন চিকিৎসা করলো, বাকি 8 জন রয়ে গেল, 5 জন রয়ে গেল, সে কিন্তু ভালো হবে না। এই জন্য বলবো এট এ টাইম সবাই চিকিৎসা করবে। এবং সেখানে আমরা জানি টপিক্যাল মেজার গুলো তোমাদের রিটেনেও আসে, যে মোডালিটিস অফ ট্রিটমেন্ট অফ স্কেবিস, সেগুলো বলবা। আর আইভারমেকটিনের কথা বলবো। আইভারমেকটিন এখন ওয়েল নোন ডিউ টু কোভিড সিচুয়েশন। আইভারমেকটিন আমরা সাধারণত 6 মিলিগ্রামের 2টা ট্যাবলেট অ্যাডাল্ট ডোজ হিসাবে দিই। এমনিতে হলো 200 মাইক্রোগ্রাম পার স্কোয়ার মিটার। এবং আমরা রিপিট করি, এবং যত টপিক্যাল ড্রাগ দিচ্ছি সেগুলো আমরা রিপিট করি 7 দিন পরে। কেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এবং আমরা প্রশ্ন করি যে মনে রাখতে হবে যে স্কেবিসের অর্গানিজম কিন্তু তার যে লাইফ সাইকেল, প্রথমে এগ থাকে, তারপরে লার্ভা হয়, নিম্ফ হয়, তারপরে অ্যাডাল্ট হয়। এখান থেকে এখানে 4 থেকে 6 সপ্তাহ লাগে। এই যে আমি স্কেবিসাইডাল ড্রাগ দিলাম, এগুলা কিন্তু অনেক সময় হলো অ্যাডাল্টটাকে মারে, তার এগ লার্ভাকে মারতে পারে না। তো দেখা যায় 7 দিন পরে এগ লার্ভা গুলো হ্যাচ করে আলটিমেটলি অ্যাডাল্ট হয়ে গেল, তাহলে অর্গানিজম গুলো আবার ডেভেলপ করে ফেলবে। এই জন্য রিপিটেশন করতে হয়। আর কমপ্লিকেশন আমরা বলে ফেলছি, তো স্কেবিস থেকে এইগুলাই থাকবে। তারপরে আসো তোমার এক্সিমা। এক্সিমার ক্ষেত্রে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ এক্সিমা। তোমাদেরকে ক্লাসে খুব ভালো করে আমরা ডিফাইন করে দিয়েছি হোয়াট ইজ এক্সিমা। অনেক সময় জিজ্ঞেস করি এক্সিমা আর ডার্মাটাইটিস দুইটা কি সেম, সিনোনিমাস, নাকি এটা দুইটা ডিজিজ? হ্যাঁ, এক্সিমা আর ডার্মাটাইটিস সিনোনিমাস। কেন? ডার্মাটাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য স্কিন, তাহলে এক্সিমা ইজ এ ইনফ্লামেটরি স্কিন ডিজিজ। কিন্তু এটা এক্সিমাটা হলো স্পেশালাইজড ফর্ম অফ ইনফ্লামেটরি স্কিন ডিসঅর্ডার, যার নাকি প্রেজেন্টেশন একিউট, সাব একিউট এবং ক্রনিক সবকিছুতে তার প্রেজেন্টেশনটা একটা সিস্টেম মতো হবে, এবং তার ক্লিনিক্যাল ফিচার, তার হিস্টোপ্যাথোলজি সবকিছু আমরা একরকম পাবো, তখন এটাকে আমরা এক্সিমা বলি। এখন জিজ্ঞেস করতে পারি যে হোয়াট আর দ্য টাইপস অফ এক্সিমা। You know, there are first 2 types, exogenous and endogenous. Exogenous এর মধ্যে আমাদের কন্টাক্ট ডার্মাটাইটিস, কন্টাক্টের মধ্যে আবার তোমার অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস, একটা হলো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। আমরা যে জিনিসগুলো আমাকে ইমিউন সিস্টেমের মাধ্যমে আমাকে ডার্মাটাইটিস করছে, সেটা হলো অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস, আর একটা হলো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, যেটাকে ডাইরেক্ট টিস্যু ড্যামেজ করছে। ধরো তোমরা একটা ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, তখনই ফরমালিন দিয়ে তুমি যখন ভিসেরা ধরলো, কারো দেখা গেল প্রবলেম হচ্ছে,
তোমার ফ্যামিলিতে তোমার মা বা কাজের মা যারা সহকারী, তাদের দেখা যাচ্ছে হাতে প্রবলেম হচ্ছে কিসের জন্য? এই যে ফরমালিন অথবা সোপ, ডিটারজেন্ট, পানি বারবার, শুধু ইভেন পানিও বারবার তার টিস্যুটাকে ড্যামেজ করে দিচ্ছে, এটাকে আমরা বলতে পারি ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। আবার ধরো তুমি হেয়ার ডাই ইউজ করলা, লিপস্টিক ইউজ করলা, হাতে একটা মেটালের চুড়ি ইউজ করলা, কানে একটা ইয়াররিং দিলা, রিয়াকশন হয়ে গেল। দিস আর দ্য অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস। কখনো কখনো একই জিনিসই দুইটাই করতে পারে। ধরো একটা সিমেন্ট, এই সিমেন্ট কিন্তু ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিসও করতে পারে, অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিসও করতে পারে। তাহলে এই গেল তোমার কন্ট্যাক্টের ব্যাপার। তো এখানে অনেক সময় অ্যালার্জেনের কয়েকটা এক্সাম্পল আমরা জিজ্ঞেস করি, ইরিটেন্টের কয়েকটা এক্সাম্পল। আর 2 নম্বর হলো ফটো কন্ট্যাক্ট, হলো কন্ট্যাক্ট তারপরে সানলাইটের এক্সপোজার লাগতে হবে, হ্যাঁ, তখন এটা রিয়াকশন করবে। তারপরে আসে হলো যে এন্ডোজেনাস, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, সিবোরিক ডার্মাটাইটিস, নিউমোলার ডার্মাটাইটিস, হ্যাঁ, হ্যান্ড ডার্মাটাইটিস। তারপরে হলো গ্রেভিটেশনাল ডার্মাটাইটিস, শীতের সময় যেটা হয় স্টিয়াটিক ডার্মাটাইটিস। তো এইগুলো হলো এন্ডোজেনাস কজের জন্য। এবং এই যে তোমার ডার্মাটাইটিস গুলা আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে তোমার এই ডার্মাটাইটিসের মধ্যে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস। তো এই অ্যাটোপিক ডার্মাটাইটিসের, অ্যাটোপি বলতে আমরা কি বুঝি? যখনই আমরা একটা স্কিনের পেশেন্টের এরকম ডার্মাটাইটিসের ফিচার নিয়ে আসবে, তখন আমরা কিন্তু জিজ্ঞেস করি যে ডু ইউ হ্যাভ এনি অ্যাটোপিক হিস্ট্রি? দ্যাট মিনস পেশেন্ট অর ফ্যামিলি মেম্বার অফ পেশেন্ট কয়েকটা প্রবলেম আছে কিনা, কি কি? একটা হলো যে তার এরকম অ্যাটোপিক স্কিন ডিজিজ হতে পারে, আর্টিকেরিয়া থাকতে পারে, এজমা থাকতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার থাকতে পারে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকতে পারে। তাইলে এজমা, আর্টিকেরিয়া, অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এগুলো হলো অ্যাটোপিক স্কিন ডিজিজ। কাজে আমরা যখনই এগুলো চাই, আমরা হিস্ট্রিটা নিয়ে নিব, অ্যাটোপিক হিস্ট্রি, হিস্ট্রি অফ অ্যাটোপিক। আচ্ছা, তারপরে আসে যে তোমার যে যে কোনো ডার্মাটাইটিসের যদি আমি চিন্তা করি, তাকে আমি কি ধরনের ইনভেস্টিগেশন করব? আমাদের স্কিনের ফার্স্ট ইনভেস্টিগেশন, যেটা নাকি একটা দিয়ে অনেক ক্ষেত্রে ওই একটা টেস্টই আমি ডায়াগনোসিস করে ফেলতে পারি তার কি আছে, হি অর শি সাফারিং ফর হুইচ ডিজিজ। একটা হলো স্কিন বায়োপসি, এবং এই স্কিন বায়োপসি ইজ দ্য চয়েস অফ টেস্ট ফর ডায়াগনোসিস অফ এক্সিমা। বাট ছোটখাটো যেগুলো কম নিয়ে আসে আমরা কিন্তু বায়োপসি করি না, দেখলেই চেনা যায়, আইডেন্টিফাই করতে পারি। আর কি করতে পারি যে আমরা কিছু ব্লাড টেস্ট করি, যে তার ওই যে বললাম অ্যাটোপিক হিস্ট্রি যদি থাকে, অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্টরা বা অ্যাটোপিক পেশেন্টরা তার ইউসোনোফিল কাউন্ট বেশি থাকতে পারে এবং আইজিইটা বেশি থাকতে পারে, ইমিউনোগ্লোবিনিন জি এবং ইউসোনোফিল কাউন্টটা সাধারণত বাড়তে পারে। কিন্তু মনে রাখতে হবে ইউজুয়ালি, নট মাস্ট। আমরা কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে অনেক সময় ট্রু ফলসে দিয়ে বললাম যে সেরাম আইজিই ইনক্রিজড ইন অল কেসেস অফ এক্সিমা। নো, ইট উইল বি রং আনসার, যে এটা মে ইনক্রিজ। অনেক সময় দেখা যায় যে শুধু ইসোনোফিল কাউন্ট বেশি আছে, তার ওইগুলো নাই। আবার খুব সিভিয়ার অ্যাটোপিক ডার্মাটাইটিস ইসোনোফিল কাউন্ট বা আইজিইটা নর্মাল। এটা মনে রাখবো। আরেকটা টেস্ট করি আমরা হলো যে প্যাচ টেস্ট। প্যাচ টেস্টে করা হয় যে তোমার টু আইডেন্টিফাই অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। কি করা হয়? ব্যাকের মধ্যে একটা টেস্ট করা, টেস্ট কিট থাকে, ওখানে গিয়ে থাকে, ওখানে অ্যালার্জেন গুলো লাগিয়ে আমরা স্কিনের মধ্যে অ্যাডহেসিভ, নন অ্যালার্জিক অ্যাডহেসিভ টেপ দিয়ে রেখে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 আওয়ার্স পরে আমরা দেখি ওইখানে কোন এরিয়াতে রিয়েকশন হয়েছে, ওই এরিয়াতে আমি কোন অ্যালার্জেন ইউজ করেছি, সেটা দিয়ে আমি বের করি যে তার কি কি জিনিসের অ্যালার্জি থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে স্পেসিফিক থাকে না, এবং ক্রস রিয়াকশন হয়, অনেক সময় ফলস পজিটিভ ফলস নেগেটিভ আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই টেস্টগুলো করি না, কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তাই প্যাচ টেস্টটা কিন্তু তোমাকে বলতে হবে যে ইট ইজ ইউজুয়ালি ডান ফর ডায়াগনোসিস অফ অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, নট ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। দেন গো ফর ট্রিটমেন্ট। সবসময় রাখবা যে তোমার স্কিনে জেনারেল মেজার বলতে হবে। এখানে স্কিনে যদি আমি জানি যে তার কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, তার কোনো ধরনের ইমিউনের প্রবলেম আছে, ইমিউনিটি, তো ওইসব ক্ষেত্রে থেকে আমাকে এটাকে প্রিডিসপোজিং ফ্যাক্টরটাকে অ্যাভয়েড করতে হবে। প্রিডিসপোজিং ফ্যাক্টর অ্যাভয়েড করে
তারপরে তার যদি সিভিয়ার এনাফ হয়, তাহলে ধরো এমন যে 90% বডি সারফেস ইনভলভ হয়ে গেছে কোনো একটা একজিমাতে, তখন তাকে কিন্তু হসপিটালাইজ করতে হবে, তাকে নিউট্রিশন এবং ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হবে। অনেক সময় স্কিন যখন রাফ হয়ে যাবে, স্কেলিং হইতে থাকবে, তখন অ্যালবুমিন খুব লস হয়ে যায়, যার জন্য হাই প্রোটিন ডায়েট দিতে হবে। অনেক সময় যখন এটা বেশি স্কিনে ইনভলভ হয়ে যায়, তখন হাইপোথার্মিয়া হয়ে যায়, তার যে টেম্পারেচার রেগুলেশন করতে হবে। আমরা অনেক সময় এটাই বলি, কেন যে হাই প্রোটিন ডায়েট বা কেন টেম্পারেচার রেগুলেশনটা ইম্পর্টেন্ট একজিমা। মনে রাখতে হবে যে সিভিয়ার যদি মোর দেন 90% বডি সারফেস ইনভলভ হয়ে যায়, যেটাকে আমরা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস বলবো, তখন পেশেন্ট মে সাফার ফ্রম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, থার্মাল ইমব্যালেন্স হয়ে যায়, হাইপোথার্মিয়া হয়ে যায়। আর এগুলো একটা ফ্যাক্টর, এটা জেনারেল মেজারে যাবে। তারপর টপিক্যাল মেজার আমাদের মনে রাখতে হবে যে স্কিনটা ড্রাই রাফ হয়ে যায়, যার জন্য আমরা সব সময় তাকে ময়শ্চারাইজ করতে হবে বা ইমোলিয়েন্ট দিতে হবে। ইমোলিয়েন্টের মধ্যে কি আছে, একদম যদি ধরো নারিকেল তেল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, লিকুইড প্যারাফিন, হ্যাঁ, ইউরিয়া ক্রিম। 10% ইউরিয়া ক্রিম আগে ছিল, এখন 20-50% পর্যন্ত বাজারে আছে। কাজে ইউরিয়া ক্রিম অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি ইউজ করা যেতে পারে। এবং ড্রাগ অফ চয়েস ফর এক্সিমা ইজ স্টেরয়েড। তো টপিক্যাল স্টেরয়েড দিব আমরা লিমিটেড টাইমের জন্য, তারপর ভালো হয়ে গেলে আস্তে আস্তে টেপার করব। লাগানোটাও টেপার করি আমরা, দুবার দিলাম, একবার দিলাম, মাঝে মাঝে দিলাম, তাইলে তার বডিটা অ্যাডজাস্টেড হয়। অনেক সময় এখান থেকে যে তার ডিপেন্ডেন্সিটা গ্রো করে না। আর হলো কি দিব আমরা, অনেক সময় যদি না স্টেরয়েডে তার সমস্যা হচ্ছে, তাহলে আমরা স্টেরয়েড স্পেয়ারিং টপিক্যাল ড্রাগ দিতে পারি, যেটাকে আমরা বলি ক্যালসিনিউরিন ইনহিবিটর, যেটা নাকি টেক্রোলিমাস নামে আছে। প্রাইমেক্রোলিমাস আছে, এটা বাংলাদেশে নাই। টেক্রোলিমাস বাংলাদেশে আছে, টেক্রোল এগুলো নামে। এগুলো দিব এবং সবসময় তাকে ময়শ্চারাইজ করে রাখতে হবে। আর সিস্টেমিক ড্রাগ কি দিই? সিস্টেমিক ড্রাগ সেম। প্রথম হলো যে পেশেন্টের সিভিয়ার ইচিং থাকে, যার জন্য সিমটোমেটিক হিসাবে আমরা তাকে অ্যান্টিহিস্টামিন দিই। আর ড্রাগ অফ চয়েস ফর এক্সিমা স্টেরয়েড। সেই স্টেরয়েড আমরা ওরাল দিতে পারি, ইনজেক্টেবল দিতে পারি, হ্যাঁ, ইন্ট্রালেশনাল দিতে পারি। তোমাদেরকে আমরা পড়িয়েছি যে টপিক্যাল স্টেরয়েড কত ধরনের আছে, পটেন্সি অনুযায়ী কয়টা কিন্তু খুব ধরা হয়, যে পটেন্সি অনুযায়ী তার মাইল্ড, মডারেট, পটেন্ট, সিভিয়ার পটেন্ট, সুপার পটেন্ট, এগুলো একটু নামগুলো জেনে রাখবা। অনেক সময় জিজ্ঞেস করি নেম ওয়ান লং অ্যাক্টিং স্টেরয়েড, লং অ্যাক্টিং স্টেরয়েড, তখন তোমরা ইনজেক্টেবল ফর্মটা বলবা, ট্রায়ামসিনোন, এসিটোনাইট, এগুলা। আর অনেক টপিক্যালের এখন জিজ্ঞেস করতে পারি যে এই পটেন্সি গুলোর ইম্পর্টেন্স কি। ধরো একটা পেশেন্টের ফেসে জেনিটেলিয়ার, ফ্ল্যাগজোর্স, এই এরিয়াগুলোতে তোমার স্কিনের একজিমা, তখন কিন্তু তোমাকে মাইল্ডার ফর্মগুলা ব্যবহার করতে হবে। আবার বাচ্চাদের ক্ষেত্রে মাইল্ডার ফর্ম ব্যবহার করতে হবে, বেশি দিনের জন্য সিভিয়ার ফর্ম জন্য। অথবা আমরা অনেক সময় পাম, সোল, নি, এলবো, এইসব থিকেন্ড এরিয়াগুলোর জন্য আমরা পটেন্সিটা বাড়াই, কিন্তু প্রয়োজন মতোই এটা আবার কমিয়ে নেওয়াই ভালো। সবসময় মনে রাখতে হবে স্টেরয়েডের ডিপেন্ডেন্সি কম করা। আর একটা হলো আম, যে একটা স্ট্রেংথের পরে তারপরে দেখা যায় কিছুদিন পরে এটা আর কাজ করে না, তো অন্য স্ট্রেংথ আরো আপার স্ট্রেংথে যেতে হয়, এই জন্য বেশি দিন ইউজ না করে টেপার করা উচিত। আর সিস্টেমিকের মধ্যে প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন ওরাল ফর্মে দিই আমরা। তারপরে ডেক্সামিথাসন ওরাল ফর্মে আছে, ডেফলাজাকোট আছে, এগুলো হলো ওরাল ফর্মে। ইনজেক্টেবলের মধ্যে আমরা মেইনলি বেশি ইউজ করি ডেক্সামিথাসন, অনেক সময় মিথাইল প্রেডনিসোলন, এগুলো ইনজেক্টেবল। আর ইন্ট্রামাস্কুলার বা ইন্ট্রা লিশনাল, একটা স্কিনে বড় প্ল্যাক আছে, সেখানে আমরা দিলে কিন্তু ইন্ট্রালেশনাল লং অ্যাক্টিং ট্রাইমসিনোন অ্যাসিটোনাইট ইউজ করবো, তাহলে লং অ্যাক্টিং হিসাবে এটা মনে রাখবা। আর সাথে সাথে তোমার টপিক্যাল স্টেরয়েড এবং সিস্টেমিক স্টেরয়েডের সাইড এফেক্টস গুলা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করবো। মুখে অনেকদিন থেকে দিচ্ছ, ব্রণে ভরে গেল, হাইপারট্রাইকোসিস হলো, এট্রোফি হলো, অনেক সময়ই কিন্তু না বুঝে বেশি দিন ইউজ করে দেখা যায় যে বডিতে স্ট্রায়া ভরে যায় এবং স্ট্রায়া সিভিয়ার ফর্ম হয়ে যায়, শুধুমাত্র নলেজের অভাবে যদি বেশি দিন আমরা স্টেরয়েড ইউজ করি। সিস্টেমিক স্টেরয়েডের স্ট্রায়া একনি হবে। আর মেইনলি আমাদের যেটা মনে রাখতে হবে, স্টেরয়েডে আমাদের পেপটিক আলসারের প্রবলেম হতে পারে, এক্সাজাবেট করতে পারে বা ইনডিউস করতে পারে, হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, ক্যাটারেক্ট হতে পারে, এবং অস্টিওপোরোসিস। লং টার্ম স্টেরয়েড দিলে আমাদের সবসময় টেনশন থাকে যে তার অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে কিনা।
তো এইগুলা তোমাদের পরীক্ষাতে কিন্তু খুবই নর্মালি আমরা জিজ্ঞেস করি। তারপরে আসতে পারো এক্সিমা, স্কেবিস, জেনিটাল কিছু আমরা এসটি, আমি পরে আরেকদিন ক্লাস নেব। এখন আমরা কিছু বলে ফেলি যে তোমার নর্মাল এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের মধ্যে যে তুমি কয়েকটা জেনিটাল আলসার, নেম ফিউ জেনিটাল আলসারেটিভ লিশন, নেম ফিউ ডিজিজ হুইচ প্রেজেন্ট উইথ জেনিটাল আলসার। প্রথমেই বলতে হবে সিফিলিটিক আলসার অথবা সিফিলিটিক শ্যাঙ্কার। শুধু শ্যাঙ্কার না হলে বলাই ভালো, কারণ টিউবারকুলার শ্যাঙ্কারও আছে। সিফিলিটিক শ্যাঙ্কার তো প্রাইমারি সিফিলিস, দেন শ্যাঙ্কার। তোমরা জানো যে সাথে সাথে তোমাদের অর্গানিজম গুলো মাথায় রাখবা। সিফিলিটিক শ্যাঙ্কার ইজ কজড বাই স্পাইরোকিটিম, ট্রেপোনেমা পেলিডা। দেন শ্যাঙ্ক্রয়েড ইজ কজড বাই হিউম্যান পেপিলোমা, হিমোফাইলাস ডুক্রি। হার্পিস প্রোজেনিটালিস, জেনিটাল হার্পিস যেটা হয় সেটা হলো কজড বাই তোমার হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, 90% কেসে, 10% কেসে। অ্যান্ড লিম্ফোগ্রানোলোমা ভেনারাম, ক্লামিডিয়া ট্র্যাকোমাটিস দিয়ে হয়। L1, 2, 3 এই তিনটা স্পেসিস দিয়ে হয়। ক্লামিডিয়া ট্র্যাকোমাটিস দিয়ে কিন্তু আমাদের নন গনোকোকাল ইউরেথ্রাইটিস 60% কেসে হয়। অনেক সময় জিজ্ঞেস করি আমরা ক্লামিডিয়া ট্র্যাকোমাটিস দিয়ে স্কিনে কি প্রবলেম হতে পারে। আচ্ছা, আর হলো যে তোমার গ্রানুলোমা ইনগুইনালি, যেটা নাকি ক্ল্যাপসিলা গ্রানুলোমেটিস, আগে বলা হতো ক্যালিমিটোব্যাকটেরিয়াম গ্রানুলোমেটিস, আমরা এটা এখন বলা হচ্ছে ক্ল্যাপসিলা গ্রানুলোমেটিস। আর জেনিটাল স্কেবিস হতে পারে। দিজ আর দ্য কজেস অফ এসটিআই, কজেস অফ জেনিটাল আলসার। আরেকটা হলো নন এসটিআই কজেস অফ জেনিটাল আলসার। নন এসটিআই কজ মানে যে হয়তো দেখা গেল ট্রমাটিক আলসার, টিউবারকুলার শ্যাঙ্কার, মেলিগন্যান্ট আলসার, হ্যাঁ এইগুলো হতে পারে। আর হলো যে মেলিগন্যান্ট, যে কিছু স্কিন ডিজিজ আলসারেটিভ লিশন, এটা মিউকাস মেমব্রেন ইনভলভ করে, যেমন স্টিভেন জনসন সিনড্রোম, পেমফিগাস ভালগারিস, আলসারেটিভ লাইকেন প্লেনাস, এগুলো কিন্তু জেনিটাল আলসার হতে হবে। জেনিটাল আলসার মানেই এসটিআই তা কিন্তু মনে রাখতে হবে যে হবে না। এবং বেসেট সিনড্রোম আছে। বেসেট সিনড্রোমটা হলো একটা ওকুলো অরো জেনিটাল সিনড্রোম, যেটা নাকি ওরাল এবং জেনিটাল, ওকুলো ওরো জেনিটাল তিনটা জায়গায় আলসার করতে পারে একটা ডিজিজ। তো দিজ আর দ্য কজেস অফ জেনিটাল আলসার। এখন আমরা জিজ্ঞেস করতে পারি যে পেশেন্ট আসলো জেনিটাল আলসার নিয়ে, সেটা শ্যাঙ্কার না শ্যাঙ্ক্রয়েড, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট, অথবা এটা কি হার্পিস প্রোজেনিটালিস। এই তিনটা ডিজিজ তোমাদের জন্য দরকার, বাকিগুলো তোমাদের জন্য বেশি দরকার নেই। তো এখন একটা আলসারকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব যে এটা সিভিলিটিক শ্যাঙ্কার নাকি শ্যাঙ্ক্রয়েড। প্রথম কথা হলো যে সাধারণত নাম্বার দিয়ে দেখি, নাম্বার সিঙ্গেল যদি হয় এটা সিভিলিটিক আলসার হওয়ার সম্ভবত। ইউজুয়ালি সবকিছু মনে রাখবে ইউজুয়ালি, কারণ মাল্টিপল আলসারও হতে পারে, কিন্তু ইউজুয়ালি এটা সিঙ্গেল আলসার। 2 নম্বর হলো যে এটা হলো পেইনলেস। ইউজুয়ালি বলছি কারণ কি অনেক সময় কিছু আলসার শ্যাঙ্কার আছে যেটা পেইনফুল, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পেইনফুল হয়ে যায়, ফ্যাগোডিনিক শ্যাঙ্কার। তো ইউজুয়ালি পেইনলেস, বাট শ্যাঙ্ক্রয়েড ইজ মাল্টিপল এবং শ্যাঙ্ক্রয়েড ভেরি মাচ পেইনফুল, ভেরি মাচ পেইনফুল। তারপর লিশন গুলো থাকবে একটু ইরোশনের মতো, খুব শ্যালো, ক্লিন কাট, মার্জিন গুলো থাকবে খুব ক্লিয়ার, আর বেসটা থাকবে ইনডিউরেটেড বা কার্টিলেজিনাস হার্ড ইন শ্যাঙ্কার। বাট ইন কেস অফ শ্যাঙ্ক্রয়েড এখানে ক্লিনটা আগলি লুকিং থাকবে, এখানে মার্জিনটা র্যাগেড থাকবে, বেসটা থাকবে সফট, যার জন্য শ্যাঙ্ক্রয়েডকে বলা হয় সফট শ্যাঙ্কার। তো এইগুলো গেল তোমার ডিফারেন্সিয়েট পয়েন্ট অফ আলসার। সঙ্গে আমরা জানি ইঙ্গুইনাল, যখনই জেনিটাল আলসার হবে ইঙ্গুইনাল লিম্ফেডেনোপ্যাথি হবে। সেই লিম্ফেডেনোপ্যাথির ডিফারেন্স দিয়ে আমরা বুঝতে পারি কোনটা শ্যাঙ্ক্রয়েড কোনটা শ্যাঙ্কার। ইন কেস অফ সিফিলিটিক শ্যাঙ্কার ইউজুয়ালি লিম্ফেডেনোপ্যাথি হবে বাইলেটারাল, ডিসক্রিট, রাবারি, নন টেন্ডার, হ্যাঁ। আর ইন কেস অফ শ্যাঙ্কয়েড ইউজুয়ালি ইউনিলেটারাল এবং সাপোরেশন হবে, এবং সাপোরেটিভ লিম্ফেডেনোপ্যাথিকে আমরা বলি বিউবো, ইনগুইনাল বিউবো ফর্ম করবে শ্যাঙ্কয়েডে, কিন্তু সেটা কিন্তু সিফিলিসে হবে না। তাইলে একটা যদি সিঙ্গেল পেইনলেস ক্লিন কাট রেগুলার মার্জিনের ইন্ডুরেটেড কার্টিলেজিনাস হার্ড বেসড একটা আলসার আসে, সঙ্গে বাইলেটারাল লিম্ফেডেনোপ্যাথি, রাবারি, ডিসক্রিট লিম্ফেডেনোপ্যাথি নিয়ে আসে, এটা হবে সিফিলিটিক শ্যাঙ্কার। আর যদি শ্যাঙ্ক্রয়েড হয় তাহলে শ্যাঙ্ক্রয়েডে হবে মাল্টিপল পেইনফুল, সিভিয়ারলি পেইনফুল, আগলি লুকিং, র্যাগেড মার্জিন, সফট বেসড
একটা আলসার, এবং ইনগুইনাল রিজন হবে লিম্ফেডিনোপ্যাথি ইউনিল্যাটারাল, এবং সেটা হবে তোমার বিউবো ফর্মেশন করতে পারে। আর যদি আমি বলি জেনিটাল হারপিস প্রোজেনিটালিস, সেটা হবে মাল্টিপল এবং খুব পেইনফুল। এখানেও পেইনফুল থাকবে, গ্রুপড থাকবে। এই জিনিসটা মনে রাখবো, হারপিস শব্দের অর্থ হলো গ্রুপড। কাজে গ্রুপড পেইনফুল, ইরোশন হবে প্রথম, বেসিক্যাল ইরোশন, তারপর আলসার হবে জেনিটালিয়াতে। তো এটা কিন্তু মাল্টিপল ছোট ছোট হয়, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রেই, যে সবগুলা একসাথে মিলে একটা বড় আলসারের মতো হতে পারে, তখন কিন্তু সেটাকে শ্যাঙ্ক্রয়েডের সাথে ডিফারেন্সিয়েট করা লাগবে। আবার তোমাদেরকে একটা জিজ্ঞেস করি আমি প্রায়, যে একটা হারপিস প্রোজেনিটালি পেশেন্ট হারপিস প্রোজেনিটালিস নাকি হারপিস জোস্টার, কেমনে তুমি বুঝবা? তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন হারপিস প্রোজেনিটালিস এন্ড হারপিস জোস্টার ইন জেনিটালিয়া। প্রথম কথা হলো, আমরা জানি হারপিস জোস্টার অলওয়েজ ইউনিল্যাটারাল। কাজেই হারপিস জোস্টার যখন জেনিটালিয়াতে হবে, সেক্টাল 1 বা 2 ইনভলভমেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইউনিল্যাটারাল হবে। কিন্তু হারপিস প্রোজেনিটালি সবসময় বাইল্যাটারাল হবে। কাজেই জাস্ট তুমি ইন্সপেকশন দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবা। এগুলো হলো তোমার। এখন আসতে পারি যে আমি যে শ্যাঙ্কার বা শ্যাঙ্ক্রয়েডের ইনভেস্টিগেশন কি করব, আমরা চিকিৎসা কি করব। শ্যাঙ্কারের চিকিৎসা আমরা জানি যে সিফিলিস অলওয়েজ সেন্সিটিভ টু পেনিসিলিন। পেনিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর all type of syphilis. Penicillin, but not which penicillin? বেনজাথিন পেনিসিলিন সাধারণত আমরা দিই, কিন্তু বেনজাথিন পেনিসিলিনের একটাই সমস্যা হলো, যদি নিউরোসিফিলিস ডেভেলপ করে ফেলে, তাইলে ব্লাড ব্রেন ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করতে পারবে না বেনজাথিন পেনিসিলিন। তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, বেনজাথিন পেনিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন অল কেসেস অফ সিফিলিস, ইট উইল বি ফলস। ইন কেস অফ নিউরোসিফিলিস আমরা ক্রিস্টালাইন পেনিসিলিন দিব। আর সাধারণত প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড আর্লি লেটেন্ট কেসে আমরা বেনজাথিন পেনিসিলিন দিই। এবং প্রথম যদি আমি তার ডিউরেশন জানি, তাহলে সিঙ্গেল, যদি ডিউরেশন বেশি হয় তাহলে হলো 3 কনসিকিউটিভ উইকে দিতে হবে। কত মিলিগ্রাম করে? 2.4 মিলিয়ন ইউনিট ইন্ট্রামাস্কুলারলি। মনে রাখতে হবে, অল দ্য টাইম বোথ পার্টনার শুড বি ট্রিটেড এট এ টাইম। একজনকে দিবা যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অলওয়েজ বোথ পার্টনার শুড বি টেকেন এট দ্য সেম টাইম, না হলে কিন্তু তোমার পারপাস সার্ভ হচ্ছে না। আর শ্যাঙ্ক্রয়েড যদি চিন্তা করি, শ্যাঙ্ক্রয়েডকে আমরা দিব কিন্তু অ্যান্টিবায়োটিক আদার দেন পেনিসিলিন। আমরা যেমন দিতে পারি এজিথ্রোমাইসিন সিঙ্গেল ডোজ, ধরো 1 গ্রাম, ইরাইথ্রোমাইসিন দিতে পারি 500 মিলিগ্রাম গুলো, টিডিএসও বলে, কিউডিএসও বলে। আর দিতে পারি সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 5 days, 3 days. তো দিস আর দ্য ট্রিটমেন্ট অপশন ফর শ্যাঙ্ক্রয়েড। আচ্ছা, আর হারপিস প্রোজেনিটালিসের ড্রাগ অফ চয়েস অ্যাসাইক্লোভির দিতে পারি, ভ্যালাসাইক্লোভির দিতে পারি, ফ্যামসাইক্লোভির দিতে পারি। অ্যাসাইক্লোভির মনে রাখবো পৃথিবীতে একটাই 5 টাইমে দিতে হয়, দিনে 24 আওয়ারে। আমরা সাধারণত দিব হলো হারপিস প্রোজেনিটালিসের ক্ষেত্রে 200 মিলিগ্রাম 5 টাইমস ফর 7 days। আর মনে রাখবো হারপিস জোস্টারের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ 800 মিলিগ্রাম, হ্যাঁ, 5 টাইমস। এখন তুমি সারাদিনে 5 বার কিভাবে দিবা? 24 আওয়ার কি 5 দিয়ে ভাগ করবা কিভাবে? সবসময় আমরা যেটা ইউজুয়ালি দেই, প্র্যাকটিস করি, সেটা সাধারণত 4 আওয়ারলি দিয়ে দিই। 4 আওয়ারলি দিলে দিতে হবে 6 বার। তো আমরা বলি 4 আওয়ারলি অ্যাকসেপ্ট দ্য মিডনাইট ডোজ, 200 মিলিগ্রাম 4 আওয়ারলি পার ডে ফর 7 days অ্যাকসেপ্ট দ্য মিডনাইট ডোজ। তাহলে তোমার 5 টাইমস হয়ে গেল, ইকুয়াল থাকলো। আর তোমার আরেকটা প্রশ্ন যেটা আসে, যে জেনিটাল ডিসচার্জিং ডিজিজ, টাইম কতটুকু আছে? যে একটা পেশেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসলে তুমি কিভাবে ইভালুয়েট করবে? ইউরেথ্রাল ডিসচার্জিং ডিজিজ আমরা প্রথমে যদি চিন্তা করি, একটাকে বলবো গনোকোকাল ইউরেথ্রাইটিস, আর একটা বলবো নন গনোকোকাল ইউরেথ্রাইটিস। গনোকোকাল ইউরেথ্রাইটিস কজড বাই নাইসেরিয়া গনোরি। নন গনোকোকাল ইউরেথ্রাইটিস প্রথমে আমাকে টেস্ট করে কনফার্ম হতে হবে যে গনোকোকাসটা অ্যাবসেন্ট। তখন আমি এটা কি পাইতে পারি? 60% কেসে ক্লামিডিয়া ট্রাকোমিটিস, আদার কিন্তু ইউরিয়া প্লাজমা, ইউরোলাইটিকাম, মাইকোপ্লাজমা, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এবং ক্যান্ডিডা অ্যালবিকান্স। These are the STI causes of urethritis. আবার নন
এসটিআই কজে ইউরেথ্রাইটিস নিয়ে আসতে পারে, যেমন অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ফরেন বডি ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোজিং ইউরেথ্রাল ডিসচার্জ ইন কেস অফ চিলড্রেন। তারপরে হলো এখানে যে স্ট্রিকচার থেকে হতে পারে, ওখানে যদি মেলিগনেন্সি ডেভেলপ করে ওখানে থেকে হতে পারে, অথবা সেকেন্ডারি টু আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে কিন্তু ইউরেথ্রাইটিস হবে। এটা মনে রাখতে হবে। এখন যদি আমরা ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসে, সেটা কি গনোরিয়া না নন গনোরিয়া, আমরা কিভাবে বুঝবো? যদি পেশেন্ট ইউরেথ্রাল ডিসচার্জটা প্রফিউজ ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসে, এবং সেটা যদি ইনকিউবেশন পিরিয়ডটা থাকে সাধারণত 2 থেকে 5 দিন, 7 দিন, 5 থেকে 7 দিন, তাইলে আমরা মনে রাখি যে এটা গনোকোকাল ইউরেথ্রাইটিস হতে পারে। নন গনোকোকাল ইউরেথ্রাইটিসে প্রফিউজ ইউরেথ্রাল ডিসচার্জ হয় না, মডারেট হতে পারে, আর পুরুলেন্ট হবে না, এখানে মিউকয়েড বা স্লাইটলি মিউকোপুরুলেন্ট হতে পারে। কিন্তু গনোরিয়ার প্রেজেন্টেশন সবসময় পুরুলেন্ট হবে। এবং গনোরিয়ার ক্ষেত্রে আর কি প্রেজেন্টেশন হতে পারে? ডিসচার্জ আনবে এবং পেশেন্টের কমপ্লেন থাকবে প্রিকিং সেন্সেশন, পেশেন্ট বলে কুটকুট করে, প্রিকিং সেন্সেশন থাকতে পারবে, ইচিং থাকতে পারে, এবং তার ইউরেথ্রাটা ইনফ্লামেশনের সাইন সিমটম থাকবে, রেডেন হয়ে যাবে, ফুলে যাবে, সোলেন থাকবে এগুলো। এবং আমরা যদি একটা পেশেন্টকে ইউরেথ্রাইটিসটা গনোকোকাল চিন্তা করি, আমরা কি করব? তাকে আমরা টেস্ট করব ফর গনোরিয়া। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোথা থেকে আমি স্মেয়ার নিব। যদি মেল পেশেন্টের অ্যাকিউট ইউরেথ্রাইটিস হয়, তাহলে আমাকে কিন্তু ইউরেথ্রাল ডিসচার্জ প্রেজেন্ট আছে, যার জন্য ইউরেথ্রাল স্মেয়ারটাই আমরা নিয়ে নিব ফর গ্রাম স্টিন। আর যদি ক্রনিক হয় তাহলে প্রস্টেটিক। কাজে অ্যাকিউট আমি যদি একটা প্রেজেন্ট বলি যে একটা পেশেন্ট 5 দিনের হিস্ট্রি নিয়ে প্রবলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসছে, তুমি স্মেয়ার কালেকশন করবো, তো অনেকেই তোমরা বলো প্রস্টেটিক স্মেয়ার। এটা ঠিক না, কারণ এখানে তো ইউরেথ্রাল ডিসচার্জই আছে, ইউরেথ্রাল স্মেয়ার নিলেই হবে। এবং প্রস্টেটিক্স মেসেজ করে প্রস্টেটিক স্মেয়ার নেওয়া অনেক টাফ এবং পেইনফুল। কাজে স্মেয়ার নিব, এবং স্মেয়ারকে নিয়ে প্রথমে আমরা গ্রাম স্টেন করব। কি পাবো আমরা? গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ডিপ্লোকক্কাই পাবো। আর হলো যে পরে আমরা একটা কালচার করতে পারি, মডিফাইড থায়োমার্টিন মিডিয়াতে কালচার করতে পারি। এবং যদি আরেকটা জিনিস, নন গনোকোকাল ইউরেথ্রাইটিসে আমরা এই স্মেয়ারটা আমরা পাবো না, গ্রাম স্টেইনে দেখা যাবে নেগেটিভ থাকবে। তারপর আমি একটা কাজ করতে পারি যে অ্যান্টিজেন ফ্রম স্মেয়ার অর ইউরিন ফর ক্লামিডিয়াল অ্যান্টিজেনের জন্য আমরা টেস্ট করতে পারি। আর হলো যে অনেক সময় নন স্পেসিফিক অ্যালাইজা করা যায় ব্লাডের সেরামে অ্যান্টিবডি দেখার জন্য, এটা সাধারণত আমরা করি না। আচ্ছা, আরেকটা জিনিস মনে করবো, যদি ইউরেথ্রাল ডিসচার্জ এবং ইচিং নিয়ে আসে, সাধারণত দুইটা অর্গানিজমের কথা আমরা মনে রাখি নন গনোকোকাল ইউরেথ্রাইটিসের মধ্যে, যে ইচিং এবং ইউরেথ্রাল ডিসচার্জ হালকা, বেশিরভাগ অনেক সময় মহিলাদেরও থাকে। যে এটা কিসের জন্য? একটা হলো ট্রাইকোমোনিয়াসিসের জন্য, আর একটা হলো ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য। তখন আমি আরেকটা যেটা হলো যে আমি স্পেয়ারটা কোথা থেকে নেবো? ইন কেস অফ ফিমেল, আইদার ইট ইজ গনোরিয়া অথবা এটা গনোরিয়া না। তাহলে স্মেয়ার সবসময় আমার মনে রাখতে হবে, যদি আমি গনোরিয়া সাসপেক্ট করি তাইলে কিন্তু ফিমেল পেশেন্টের স্মেয়ার নিতে হবে। এটা আমি প্রায়ই প্রশ্ন করি ভাইবাতে, যে কোথা থেকে যে নিতে হবে? এন্ডোসার্ভাইকাল সোয়াব থেকে। আমরা ইউজুয়ালি একটা টার্ম ইউজ করি, হাই ভেজাইনাল সোয়াব। এটা কিন্তু বলা যাবে না। কারণ কেন? কেন আমি এন্ডোসার্ভাইকাল সোয়াব থেকে একটু কষ্ট করে উপর থেকে নিব? কারণ যে নাইজেরিয়া গনোরিয়ার অ্যাফিনিটি থাকে কলামনার এপিথেলিয়ামের উপরে, ভেজাইনাল লাইনিং হলো স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে আমি পাবো না, কাজে ফলস নেগেটিভ আসবে। আর এন্ডোসার্ভিক্স ইজ লাইন্ড বাই কলামনার এপিথেলিয়াম, সো নাইজেরিয়া গনোরিয়া শুড বি প্রেজেন্ট ইন দ্য at the or in the columnar epithelium. কাজে আমি স্মেয়ারটা নিব এন্ডোসার্ভাইকাল সোয়াব ফর গ্রাম স্টেন। বাট ইন কেস অফ ট্রাইকোমোনিয়াসিস অর ক্যান্ডিডিয়াসিস লাইক ডিজিজ, আমি কিন্তু হাই ভেজাইন সোয়াব নিলেই হবে। কিন্তু এখানে একটা কথা লিখতে হবে, যদি আমি টেস্ট করি লিখতে হবে ওয়েট ফিল্ম। যে এন্ডোসার্ভাইক ক্যান্ডিডিয়াসিস অথবা ট্রাইকোমোনিয়াসিসে ওয়েট ফিল্ম করতে হবে। ফিল্মটাকে ওয়েট রাখার সিস্টেম না হলে যখন এক্সামিন করবে, টেস্ট করবেন মাইক্রোবায়োলজিস্ট, দেখা যাবে যে এটা নষ্ট অ্যালাইভ নাই আর অর্গানিজমটা, কাজেই ওয়েট ফিল্মটা লিখে দিতে হবে। আচ্ছা, এখন আর হলো যে তোমার এখানে আমরা ট্রিটমেন্টের মধ্যে কি করতে পারি, যে আমরা জিজ্ঞেস করি কয়েকটা ড্রাগ অফ চয়েস বলো গনোকোকাল ইউরেথ্রাইটিসে। গনোকোকাল ইউরেথ্রাইটিসে আমাদের ড্রাগ অফ চয়েস, যদি সিঙ্গেল ডোজ চিন্তা করি, সেফট্রাইক্সন 250 মিলিগ্রাম, বেশি দেওয়া লাগবে না, 250 মিলিগ্রাম ইন্ট্রামাসকুলারলি সিঙ্গেল ডোজ। এখানেও কিন্তু মনে রাখতে হবে বোথ পার্টনার শুড বি ট্রিটেড এট এ টাইম।
আর কি দিতে পারি সিঙ্গেল? সেফিক্সেম 400 মিলিগ্রাম, সেফোরিক্সিন 1 গ্রাম, আর হলো যে আমরা স্পেকটিনোমাইসিন দিতে পারি একটা ইনজেকশন 2 গ্রাম ইন্ট্রামাসকুলারলি। ইন কেস অফ মেল, ফিমেলে আমাদের দিব 4 গ্রাম। 2 গ্রামের ভায়াল থাকে, দুইটা দিতে হবে, ফিমেলে ডোজটা ডাবল হয়ে যাবে। আর যদি আমি নন গনোকোকাল ইউরেথ্রাইটিস চিন্তা করি, যদি ক্লামিডিয়া ট্যাকোমাটিসের জন্য আমরা এজিথ্রোমাইসিন দিতে পারি সিঙ্গেল ডোজ 1 গ্রাম, অথবা দিতে পারি ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 7 ডেজ। আর হলো যে যদি ট্রাইকোমোনিয়াসিস চিন্তা করি, আমরা সিঙ্গেল ডোজ দিতে পারি মেট্রোনিডাজল, অর্নিডাজল, অর্নিডাজল এগুলা। আর যদি ক্যান্ডিডিয়াসিস চিন্তা করি, আমাদেরকে অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, তোমরা ফ্লুকোনাজল অথবা ইট্রাকোনাজল দেওয়া যেতে পারে, ইট্রাকোনাজল আর ফ্লুকোনাজল। এগুলা হলো আমাদের ক্যান্ডিডিয়াসিসের জন্য। আর কমপ্লিকেশন থাকতে পারে, মনে রাখতে হবে গনোরিয়ার কমপ্লিকেশনটা অনেক বেশি। যদি আমরা ইন জেনারেল একটা শর্টকাট কমপ্লিকেশন জানতে চাই, রিটার্নে কিন্তু কিন্তু ইন জেনারেল বলা যাবে না, রিটার্নে একিউট, রিমোট তার ইয়ে করতে হবে, একিউট কেসে, ক্রনিক কেসে, তারপরে লোকাল এবং রিমোট, এইভাবে আলাদা করে একটু বড় করে দিতে হবে। কিন্তু ভাইভাতে আমরা জিজ্ঞেস করি যে মেইলের কয়েকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলো, তোমরা বলবা স্ট্রিকচার ইউরেথ্রা, ইনফার্টিলিটি, ক্রনিক প্রস্টেটাইটিস, এইগুলা বললে হবে। আর ফিমেলের ক্ষেত্রে হলো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইনফার্টিলিটি, বার্থোলিন অ্যাবসেস এবং বার্থোলিনাইটিস, এগুলা বললেই হবে। তো এখন পর্যন্ত আমরা যেটা বললাম, কিছু ক্লিনিক্যাল প্রশ্ন করব, প্রথমেই ওরাল প্রশ্ন, তারপরে স্কেবিস, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, জেনিটাল আলসার এবং ইউরেথ্রাইটিস, এগুলো নিয়ে আমরা আলাপ করলাম। ইনশাল্লাহ তোমরা আগেও পড়েছো, এখন আমরা আবার রিভিউ করলাম। প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। এই যে তোমার করোনাকালীন সময়ে আমরা সদা প্রস্তুত আছি তোমাদের সাথে কন্ট্যাক্টের জন্য, সেটা ডিজিজ পারপাসে হোক, একাডেমিক পারপাসে হোক। এনি কনফিউশন আমাদের সাথে কথা বলবা এবং ভালো করে প্রিপারেশন নিবা। এবং এইগুলো শুধু ওরাল এক্সামের জন্য না, তুমি আমি এই মুহূর্তে যেগুলো বললাম এগুলো কিন্তু আমরা একটা এমবিবিএস ডাক্তার হিসেবে তুমি পাশ করেই কিন্তু প্রতিটা ফ্যামিলিতে এই পেশেন্ট গুলা পাবা, স্কেবিস, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন। তখন যদি তুমি এগুলা চিকিৎসা দেওয়ার মতো কম্পিটেন্ট না হও, তোমারই প্রবলেম হবে এবং আমাদেরও লজ্জা হবে যে আমরা কি শিখাইলাম। তো আমি মনে করি তোমরা এমবিবিএস ভালো করেই পাশ করবে এবং পরবর্তীতেও ডাক্তার হিসাবে এইসব রোগীগুলাকে সুন্দরভাবে ট্রিটমেন্ট করবে এবং কারেক্টলি ট্রিটমেন্ট করবে। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, থ্যাংক ইউ।